জীবনে খারাপ কিছু ঘটলে ধৈর্য ধরুন, কারণ কান্নার পর হাসির মজাই আলাদা। গুড মর্নিং প্রিয় স্টুডেন্ট। আজকে তোমাদের ক্লাস 10-এর চলতরিৎ চ্যাপ্টারটি নিয়ে আলোচনা চলছে। এই চ্যাপ্টারটি খুব বড় ছিল। আজকে আমাদের পার্ট 3। আমরা এই চ্যাপ্টারের মধ্যে তড়িৎ চুম্বকত্ব, তড়িৎ চুম্বকীয় আবেশ, বৈদ্যুতিক জেনারেটর এবং গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনী নিয়ে আমরা আজকের ক্লাসটিতে আলোচনা করব। আর এই ক্লাসটি শুরু করার আগে যারা আজকে ক্লাসে নতুন এসেছো তাদেরকে একটু রুটিনটা একটু আলোচনা করে নিই তাদের জন্য। ক্লাস 10-এর সোম বুধ শুক্র, 9-এর মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটা করে তোমরা ক্লাস পেয়ে যাবে। আর আমরা পরীক্ষার পর চলতড়িৎ চ্যাপ্টারটি কমপ্লিট হয়েছে এবং তার আগে রাসায়নিক গণনাটা কমপ্লিট হয়ে গেল। আজকে হয়ে গেলে আমাদের চলতড়িৎ চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। আমরা প্রথমেই ক্লাস শুরু করার আগে যে টপিকগুলো বলেছিলাম সেই টপিকগুলো নিয়েই আজকে আলোচনা করছি। আমরা গতকাল তড়িৎ চুম্বকত্বর কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আর আজকে আমরা ওই তড়িৎচালক বলের তারপর থেকে আমরা শুরু করতে যাচ্ছি। গতকাল আমরা একটা দীর্ঘ ঋজু পরিবাহীর তার নিয়ে আলোচনা করেছিলাম যে দীর্ঘ ঋজু পরিবাহী তারের জন্য যদি আমাদের তারটি এভাবে থাকে, যদি এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে তড়িৎ প্রবাহ হতে থাকে, তাহলে এর বলরেখা ঠিক এই তারকে কেন্দ্র করে চারিপাশে বৃত্তাকারভাবে অবস্থান করবে। ওকে, মানে ঠিক এইভাবে। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র হয়েছিল দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য। আজকে আমরা বৃত্তাকার তারের জন্য করব। যদি তারটা বৃত্তাকার আকারে অবস্থান করে তাহলে এই তারের মধ্যে কিভাবে তড়িৎ চুম্বকত্ব বল থাকবে। ঠিক একই রকমের এই তারকে কেন্দ্র করে এর চারপাশে যেমন দীর্ঘ ঋজুতে হয়েছিল, ঠিক তেমনি এই বৃত্তাকার তারের মধ্যেও ঠিক একইভাবে তড়িৎ চুম্বকত্ব বল প্রদর্শন হবে। ওকে, তাহলে ঠিক এইভাবে এদিকেও হতে থাকবে তড়িৎ চুম্বকীয় বলটি। এটাই তোমাদের এখানে বলা হয়েছে। এই যে তড়িৎ চুম্বকীয় বলটি হচ্ছে এই যে একটা বৃত্তাকার তারের কুণ্ডলী এবং বলটি ঘুরে যাচ্ছে ঠিক এই বরাবর। ওকে, এই বরাবর ক্রমশ চলতে থাকবে, আর এদিকে ঠিক তার উল্টো দিকে প্রবাহ হবে। এটাই এখানে একটু ভাষা দিয়ে লেখা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তাহলে দীর্ঘ হয়ে গেল, বৃত্তাকার হয়ে গেল। ওই তারটিকে যদি আমরা স্প্রিংয়ের মতো এইভাবে বৃত্তাকারভাবে থাকে, তাহলে সেই মুহূর্তে এই তারের মধ্য দিয়ে কিভাবে তড়িৎ প্রবাহ হতে থাকবে। এর মধ্য দিয়ে এই যে কুণ্ডলীটি গিয়েছে, ঠিক এর মধ্য দিয়ে এইভাবে তারটির মধ্যে তড়িৎ চুম্বকত্ব বল প্রভাব লক্ষ্য করা যাবে। ওকে, যেমন চিত্রটি আকারে দেখানো হচ্ছে ঠিক তেমন দুই দিকেই প্রবাহ হচ্ছে। এইভাবে ক্রমশ বৃত্তাকারভাবে হতে থাকবে। আর এটি আমাদের এখানে খুব সুন্দরভাবে চিত্র সহকারে দেখানো হয়েছে। এই যে আর এই যে স্প্রিংয়ের মতো যে তারটিকে কুণ্ডলী করা হয়েছে, একে আমরা সলিনয়েডও বলে থাকি। এখানে দেওয়া রয়েছে একটি দীর্ঘ আন্তরিত পরিবাহী তারকে যদি একটি কুপরিবাহী চোঙের গায়ে এমনভাবে জড়ানো হয় যাতে প্রতিটি বৃত্তাকার পাখি চোঙের সঙ্গে
সমাক্ষীয় হয় তবে ওই তারের কুণ্ডলীকে আমরা সলিনয়েড বলে থাকব। এখানে আমরা স্প্রিং আকৃতির বলতে পারি, একেই আমরা চোঙাকৃতি বলতে পারি এবং একে আমরা সলিনয়েড বলতে পারি। সলিনয়েড কি, এই কোশ্চেনটা খুব দিয়ে থাকে, তোমরা অবশ্যই এটা দেখে রাখবে। এরপরে আমরা এই যে কুণ্ডলী আকৃতির বা যেটা সলিনয়েড দেখালাম, ওর সঙ্গে চুম্বক মেরুর মধ্যে সাদৃশ্য মানে মিল বের করতে হবে। আমরা একটু আগে যে স্প্রিংটা অঙ্কন করেছিলাম, দেখো তারও বলরেখা বা চৌম্বক বলরেখা কিন্তু ঠিক এভাবেই গিয়েছিল, যেমনটি এখানে একটি দণ্ডাকার চৌম্বকের দক্ষিণ মেরু এবং উত্তর মেরুর মধ্যে চৌম্বক বলরেখাগুলো গিয়েছে। তাহলে দুজনের মধ্যে কিছুটা মিল রয়েছে। তো কি মিল রয়েছে সেটা আমরা এখন একটু জেনে নেব। একটি দণ্ড চুম্বকের দুটি মেরুর জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের বলরেখার প্রকৃতি একটি সূচি চৌম্বকের সাহায্যে নির্ধারিত করলে তা এই চিত্রের মধ্যে দেখানো হয়েছে। আবার আমরা পূর্বেই দেখেছি যে তড়িৎবাহী কুণ্ডলীর জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্র দুটি ক্ষেত্রেই বলরেখার প্রকৃতি একই রকমের হয়ে থাকে, যেটা তোমাদের একটু আগেই বলে এলাম যে দুজনের ক্ষেত্রে বলরেখা একই রকমের হবে। তাহলে এর থেকেই আমরা বলতে পারি একটি তড়িৎবাহী কুণ্ডলী একটি দণ্ড চুম্বকের মতো আচরণ করে থাকে। নেক্সট আমরা পরবর্তী যাচ্ছি যে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। ফ্লেমিংয়ের বাম হস্তটা কি? আমাদের বাম হাতকে যদি ঠিক এই চিত্রের মতো গঠন করি, তাহলে এর এই বৃদ্ধাঙ্গুলি আঙুলটি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে এবং তর্জনী আঙুলটি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে এবং আমাদের যে মধ্যমা তর্জনী আঙুল বলতে আমাদের এই যে চৌম্বক ক্ষেত্র, এই যে তর্জনী আঙুল, এইটা হচ্ছে তর্জনী এবং মধ্যমা আঙুল হচ্ছে ঠিক এই নিচের দিকেরটা। মধ্যমা আঙুল হচ্ছে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করবে। আর এই তিনটি আঙুলকে 90 ডিগ্রি বা সমকোণে রাখতে হবে। তাহলে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা এবং তর্জনীকে পরস্পরের মধ্যে সমকোণে অবস্থান করলে সমকোণটা কীরকমই হচ্ছে একবার দেখিয়ে দিই। দেখো এই বৃদ্ধাঙ্গুলি এবং এই তর্জনীর মধ্যে এটা 90 ডিগ্রি অঙ্কন হচ্ছে, তাই আমরা বলছি সমকোণ। এবার এই এটা হচ্ছে তর্জনীর সাথে হচ্ছে বৃদ্ধাঙ্গুলি 90 ডিগ্রি হচ্ছে। আবার এই তর্জনগুলির সাথে এই মধ্যমা আঙুলটি আবারও 90 ডিগ্রি অঙ্কন হচ্ছে। তাই আমরা বলছি তিনটে আঙুলকে, মানে আমরা নয়, আমরাও জেনে এসেছি কোথা থেকে, এই বই থেকেই জেনেছি, বিজ্ঞানী ফ্লেমিং বলেছে। তাহলে বিজ্ঞানী ফ্লেমিং বলেছে কি বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা এবং তর্জনী এই তিনটি আঙুলকে যদি আমরা একই সমকোণে অঙ্কন করি, তাহলে সবসময়ের জন্য বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ প্রকাশ করবে এবং তর্জনী চৌম্বক ক্ষেত্র আর মধ্যমা তড়িৎ প্রবাহের প্রবাহকে প্রকাশ করে থাকবে। এটাই ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম বলেছে। নেক্সট আমরা যাচ্ছি এই বার্নোলোর চক্র। এই বার্নোলোর চক্র ওই ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুসারেই হয়ে থাকে। এটা এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এখানে বিশেষ করে এই বার্নোলির চক্র থেকে পরীক্ষাতে প্রশ্ন দিয়ে থাকে যে বার্নোলির চক্র কার সূত্রকে ফলো করে থাকে, এই ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। আর এটি কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি বা গতি শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। আর একটা কোশ্চেন এই বার্নোলের চক্র থেকে দেওয়া হয়ে থাকে, যেটা তোমাদের এখানে উল্লেখ করা হয়েছে। বার্নোলের চক্রের
এই যে চক্রটি রয়েছে এটা ঘূর্ণন বেগ কখন গতিবেগটি বৃদ্ধি পাবে। বলা হয়েছে তড়িৎ প্রবাহের মাত্রা অথবা চুম্বকের শক্তি বাড়িয়ে দিলে চক্রের আবর্তন জোরে ঘুরবে। মানে এইখানে যে চুম্বক একটি রয়েছে অশ্বক্ষুরাকৃতি চুম্বক, আর এর নিচে এই কালো করের অংশটাতে হচ্ছে পারদ রয়েছে, যে তীর চিহ্ন দিয়ে দেখতে পাচ্ছ, আর এর মধ্যে এক প্রকার তড়িৎ পাঠানো হচ্ছে। তো তড়িৎ পাঠানোর ফলে এই চুম্বকত্বের জন্য এই চক্রটা অনবরত ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকে, আর এটি হচ্ছে বার্নৌলির চক্র। আর ওই চক্র কখন ঘুরবে? যদি চুম্বকের শক্তি বাড়িয়ে দেওয়া হয়। এছাড়া তড়িৎ প্রবাহের অভিমুখ এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখের মধ্যে যে কোনো একটি উল্টে দিলে চক্রটি বিপরীত দিকে ঘুরতে থাকবে। যদি আমরা চৌম্বকটিকে বা তড়িৎ প্রবাহের অভিমুখকে ঘুরিয়ে দেই, মানে যেদিকে যাচ্ছে সেদিকে উল্টো দিকে যদি পাঠানো হয়, তাহলে আমরা দেখতে পাবো এই ধাতব চক্রটি বন্ধ হয়ে পুনরায় উল্টো দিকে ঘোরা শুরু করছে। চক্রের মধ্য দিয়ে পরবর্তী এসি প্রবাহ হলে সেটি ঘুরবে না। যদি এসি প্রবাহ হয় তাহলে কিন্তু ঘুরবে না। এসি প্রবাহ কি, ডিসি প্রবাহ কি, এটা আমরা একেবারে প্রথম ক্লাসে একটু হালকা জেনে এসেছিলাম, এবং আজকে এসি মোটর এবং ডিসি মোটর এইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে বার্নৌলের চক্র থেকে তিনটিভাবে কোশ্চেন দিয়ে থাকে। একটা হচ্ছে বার্নৌলের চক্র কার নীতি অনুসারে চলে, এবং কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়, এবং এর যে চক্রটি রয়েছে এর গতিবেগ কিভাবে বৃদ্ধি পাবে। এই তিনটে কোশ্চেন হয়ে থাকে। আমরা এরপরে নেক্সট যাচ্ছি যে বৈদ্যুতিক ডিসি মোটরের কার্যপ্রণালী। এই ডিসি মোটরও ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারেই চলে থাকে। বলা হচ্ছে কি, তড়িৎ পরিবাহীর ওপর চৌম্বকের ক্রিয়ার পরিবাহীতে যে গতির সৃষ্টি হয় তার ওপর নির্ভর করে বৈদ্যুতিক মোটর তৈরি হয়েছে। মানে ওই তড়িৎ পরিবাহ হবে এবং চৌম্বকের ক্রিয়ার ফলে একদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে এবং একদিকে চৌম্বক রয়েছে, এই দুজনের ক্রিয়ার ফলে মোটর একটা গতিশীল সৃষ্টি হয়, মানে গতিশীল হয়ে থাকে। এখানে তড়িৎ শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। তাহলে এখানে যদি আমরা তড়িৎ দেই মোটরের মধ্যে, তাহলে ওই তড়িৎ শক্তি গতিতে রূপান্তরিত হবে। এই অবস্থার ঘূর্ণনে সক্ষম একটি কুণ্ডলীকৃত তারকে শক্তিশালী ক্ষেত্র চুম্বকের মাঝে রেখে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে কুণ্ডলীটি ঘুরতে থাকে। তারের এই কুণ্ডলীকে আর্মাচার বলা হয়ে থাকে। আমরা একটুক্ষণ পরেই আমরা চিত্র সহকারে দেখব, যেটা ডিসি মোটরের বর্ণনা ও কার্যপ্রণালী আমাদের পরবর্তী স্টেপে উল্লেখ করা হয়েছে। আর্মাচার বলতে আমাদের এই যে গঠনটা, এটা হচ্ছে আর্মাচার। ওকে, এখানে এই ডিসি মোটরের জন্য কি কি প্রয়োজন? একটা হচ্ছে ক্ষেত্র চুম্বক, আর্মেচার, আর হচ্ছে কম্যুটেটর এবং ব্রাশ। ওকে, এটা হচ্ছে আমাদের মোটরের গঠন বর্ণনা হয়ে গেল। এখান থেকে যন্ত্রের বর্ণনা বিশেষ একটা দিয়ে থাকে না, তো এখানে একটা কোশ্চেন দিয়ে থাকে যে বৈদ্যুতিক ডিসি মোটরের জন্য কি কি উপাদান প্রয়োজন সেগুলির নাম লেখো। তাহলে তোমরা এই চারটি নাম লিখে দিবে। আর যদি জিজ্ঞাসা করে যে ক্ষেত্র চুম্বক, আমাদের এই হচ্ছে একটা অশ্বক্ষুরাকৃতি চুম্বক, এটা হচ্ছে ক্ষেত্র চুম্বক। আর্মেচার, আমাদের এই ভেতরের অংশটা হচ্ছে আর্মেচার। ক্যামুটেটর বলতে এই যে এখানে ঠিক অর্ধচন্দ্রের মতো দুটোকে দেখতে পাচ্ছ খণ্ড খণ্ড, যেটা R1 আর R2 ধরা হয়েছে, এই দুটো অংশকে আমরা বলে থাকবো কি, কম্যুটেটর। আর ব্রাশ আমরা কাকে বলবো? ব্রাশ হচ্ছে B1 B2, এই যে উপরের দুটো অংশ দাঁড়িয়ে আছে, এই দুটো অংশকে আমরা ব্রাশ বললে থাকবো। ওকে, নেক্সট আমরা যাচ্ছি যে কার্যপ্রণালী, মোটরটা কিভাবে কাজ করে থাকে, এবং এখানে সবথেকে বড় জিনিসটি হচ্ছে এই যে ছোট্ট করে দেওয়া রয়েছে ডিসি মোটরের শক্তি কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে থাকে।
ঠিক আগেরটার মতো যেমন বার্নৌলির চক্র কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে জেনেছিলাম, এখানেও ঠিক তেমনটি একটি কোশ্চেন, যে আর্মেচারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাড়ালে মোটরের শক্তি বেড়ে যায়। আর আর্মেচারের মধ্যে কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে দিলে, আর্মেচারে কুণ্ডলীর পাক সংখ্যা বলতে যে আর্মেচারটি গঠনটা করা হয়েছে এর মধ্যে তামার তার দিয়ে জড়ানো আছে, আর এই পাক সংখ্যা যত আমরা বাড়িয়ে দেব তত ওই মোটরের গতি শক্তি বাড়বে। এরপরে বলছে ক্ষেত্র চুম্বকের শক্তি বাড়িয়ে মোটরের শক্তি বাড়ানো। তাহলে ক্ষেত্র চুম্বক, এই যে চুম্বকত্ব যেটি রয়েছে চুম্বকটি, এই চুম্বকের ক্ষেত্র মানে ক্ষেত্রফল যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে চুম্বকের গতিশক্তি বেড়ে যাবে। তাহলে কি ভাবে হলো? তিনটি ভাবে হলো। একটা হচ্ছে আর্মেচারের মধ্যে কারেন্ট প্রবাহ বেশি দিতে হবে, আর্মেচারের মধ্যে যে তারের পাক সংখ্যা রয়েছে তার সংখ্যা বৃদ্ধি করতে হবে, এবং চুম্বকের ক্ষেত্রফল বৃদ্ধি করতে হবে। এটাই লিখে দিলে 2 নাম্বার তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের মোটামুটি ডিসি মোটরের গঠন বর্ণনা। আর মোটরের ব্যবহার আশা করি তোমাদেরকে জানাতে হবে নি, তোমাদের মতো মানে সব স্টুডেন্টরা কিছু না কিছু ইলেকট্রিক্যাল কারবার নিয়ে ঘাঁটাঘাঁটি করেই থাকে অবিরত, যেটা হচ্ছে বৈদ্যুতিক পাখা এবং পাম্প, বৈদ্যুতিক ট্রেন, ট্রামে এইসবে আমরা ব্যবহার করে থাকি, এগুলো আমাদের জানা আছে। নেক্সট আমরা যাচ্ছি তড়িৎ চুম্বকীয় আবেশ। নতুন আমরা একটা পার্টে চলে এসেছি। এখানে 1831 খ্রিস্টাব্দে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে সর্বপ্রথম চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি বদ্ধ পরিবাহীকে গতিশীল করা হলে পরিবাহীটির মধ্যে একটি তড়িৎ চুম্বকের সৃষ্টি হয়, আর ওই তড়িৎ চুম্বকেই আমরা আবিষ্ট যে প্রবাহ তড়িৎ প্রবাহ হয়ে থাকে তাকে আমরা আবিষ্ট প্রবাহ বলে থাকব। তাহলে এই তড়িৎ চুম্বকীয় আবেশ কে আবিষ্কার করেছিল? মাইকেল ফ্যারাডে। আর এই মাইকেল ফ্যারাডে এই সাথে সাথে দুটি সূত্র আবিষ্কার করেছিল, আর সেই দুটি সূত্রকে ফ্যারাডের সূত্র নামেই আমরা জেনে থাকি। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। প্রথমে কি বলছে? কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে, কোনো কুণ্ডলী বলতে তারের কুণ্ডলী, অতিরিক্ত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে, মানে তার মধ্যে যদি অত্যাধিক যদি চৌম্বক প্রবাহ হয়ে থাকে, খুব ঘন ঘন যদি পরিবর্তন করা হয়, কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়, এবং যতক্ষণ চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে ততক্ষণই আবিষ্ট তড়িৎচালক বল স্থায়ী থাকে। তাহলে যখন ওর মধ্যে তড়িৎচালক বলকে পাঠানো হবে তখন ওর মধ্যে চৌম্বক প্রবাহ হয়ে থাকবে, আর ওই চৌম্বক প্রবাহ ততক্ষণ স্থায়ী থাকবে যতক্ষণ ওর মধ্যে, তাহলে ততক্ষণ আবিষ্ট তড়িৎচালক বলও স্থায়ী থাকবে। দ্বিতীয় সূত্রতে কি বলেছে? কোনো কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান, মানে এই যে আবিষ্ট তড়িৎচালক বল মানে যে তড়িৎচালক বলটা একটা নির্দিষ্ট রূপে সঞ্চয় থাকবে, মানে একটা জায়গাতে স্থায়ী থাকবে, কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। মানে কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহ যত বেশি হবে তত ওই কুণ্ডলীর আবিষ্ট তড়িৎচালক বলও তত বেশি হবে। মানে আবিষ্ট তড়িৎচালক বল বৃদ্ধি হলে কুণ্ডলী বৃদ্ধি হবে, আর কুণ্ডলী যদি বৃদ্ধি করা হয় তাহলে আবিষ্ট তড়িৎচালক বলও বৃদ্ধি পাবে। দুজনের মধ্যে সমানুপাতিক, এ বৃদ্ধি পেলে সে বৃদ্ধি হবে, সে হ্রাস পেলে এও হ্রাস পাবে। ওকে, আর এই ফ্যারাডের সূত্র কিন্তু দুটি সূত্র খুব ইম্পর্টেন্ট। আর ওই সূত্রের পাশেই শক্তির এক প্রকার নিত্যতার সূত্র হিসাবে লেঞ্চের সূত্র রয়েছে, যেখানে বলা হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে, মানে ওই যে তড়িৎচালক বলটা আবিষ্ট থাকবে সেই তড়িৎচালক বলের অভিমুখ যে কারণে আবিষ্ট তড়িৎচালকের সৃষ্টি হয়, আবিষ্ট প্রবাহ মাত্রা সর্বদা সেই কারণেই বাধা দেয়। মানে যেই ব্যক্তি উপরে তুলবে সেই ব্যক্তি ওকে নিচে নামাবে।
মানে যেই ব্যক্তিটি যেই কারণে আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হলো, সেই বস্তুটি বা সেই জিনিসটি আবিষ্ট তড়িৎচালক বলকে বাধা দিবে, মানে হ্রাস করবে। আমরা এটুকু জানি, যার প্রাণ দেওয়ার অধিকার রয়েছে তার প্রাণ নেওয়ারও অধিকার রয়েছে, ঠিক সেই জিনিসটা এখানে। আর এটি হচ্ছে লেন্সের সূত্র। লেন্সের সূত্রটি শক্তির সংরক্ষণ সূত্রেরই একটা ভিন্ন রূপ, অর্থাৎ শক্তির সংরক্ষণ সূত্র থেকে সরাসরি লেন্সের সূত্রটি পাওয়া যায়। যদি এখানে বলা হয়ে থাকে যে শক্তির সংরক্ষণ সূত্রটি লেখো, তাহলে তোমরা এই লেন্সের সূত্রটিও লিখতে পারো। নেক্সট আমরা আসছি যে একমুখী প্রবাহ। একমুখী প্রবাহকে একটি রোধককে যদি একটি তড়িৎ কোষের দুই প্রান্তের মধ্যে যুক্ত করা হয়, তবে রোধটির মধ্যে স্থির মানের একটি তড়িৎ প্রবাহ সর্বদা একই অভিমুখে প্রবাহ হতে থাকে। তড়িৎ প্রবাহকে আমরা সমপ্রবাহ বলবো। এই যে আমাদের রোধ, এই হচ্ছে একটা ব্যাটারি আমরা যুক্ত করলাম, এর মধ্য দিয়ে যে পরিমাণ রোধটা একটা মানে স্থির হয়, তাহলে একটা নির্দিষ্ট দিকে প্রবাহ হতে থাকবে, মানে নির্দিষ্ট অভিমুখে প্রবাহ হবে, আর এই প্রবাহকেই আমরা সমপ্রবাহ বলে থাকি। স্থির মানের একমুখী তড়িৎ প্রবাহই হলো সমপ্রবাহ বা একমুখী প্রবাহ। আমরা এক কথায় বলতে পারি, স্থির মানের একমুখী প্রবাহই হলো সমপ্রবাহ, মানে একদিকে প্রবাহ হবে আর স্থির মানে থাকবে। এই দুটো লক্ষণ আমরা দেখতে পাবো যে প্রবাহিতে, সেই প্রবাহকে আমরা বলতে পারি সমপ্রবাহ বা একমুখী প্রবাহ। এর জন্য একটা লেখচিত্র হয়ে থাকে। লেখচিত্রটি ঠিক এইভাবে অঙ্কন হয়ে থাকে। এর মধ্যে আমরা নিচে ব্যবহার করতে পারি সময় মানে টি দিয়ে দেই, এবং উপরে আই প্রবাহ মাত্রা যদি হয়, টাইমের সাথে সাথে আই একটি নির্দিষ্ট পরিমাণের সমবেগে এগোতে থাকবে। এটা হয়ে গেল সমপ্রবাহ বা একমুখী। যদি পরিবর্তিত প্রবাহ হয়ে থাকে, এই যে লেখচিত্রটা যেটা করিয়েছিলাম এখানে দিয়েই দিয়েছি, এই যে এখানে পরিবর্তী প্রবাহ হচ্ছে যে তড়িৎ প্রবাহ মাত্রা নির্দিষ্ট সময় অন্তর অভিমুখ পরিবর্তন করে, মানে একটুক্ষণ অন্তর অন্তর তার অভিমুখ পরিবর্তন করতে থাকে, তাকে আমরা বলবো কি পরিবর্তী প্রবাহ। আর তার গ্রাফটা হবে ঠিক এই উঁচু নিচু ঢেউ খেলা হওয়ার মতো। ওকে, এখানে আমরা ডিসি অপেক্ষা এসি সুবিধা কেন সেটি আমরা দিয়েছি, যে ডিসি মোটরের থেকে এসি মোটর সুবিধা কেন। পাওয়ার স্টেশন অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ডিসি উৎপাদিত হলে বন্টনের সময় ভোল্টেজ বাড়িয়ে প্রবাহ মাত্রা কমানো সম্ভব হতো না, ফলে উচ্চ প্রবাহের দরুন জুল ক্রিয়ার প্রচুর তাপ উৎপন্ন হয়, ফলে সঞ্চালন লাইনে প্রচুর পরিমাণে তড়িৎ শক্তি তাপ শক্তি হিসাবে নষ্ট হয়ে যায়। অন্যদিকে বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে যদি আমরা এসি মোটরকে ব্যবহার করে থাকি, তাহলে উচ্চ ভোল্টেজ বাড়িয়ে প্রেরক লাইনে পাঠানো হয়, ফলে সঞ্চালন লাইনে প্রবাহ মাত্রা কম হওয়ার জন্য কম তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। এই কারণে সব বন্টনের সময় গৃহস্থলিতে ব্যবহারের জন্য এসিকে আবার অবরোহী রূপান্তরক এর সাহায্যে নিম্ন ভোল্টেজে পরিণত করা হয়েছে। আর এসি উৎপাদন হচ্ছে ডিসি এর তুলনায় সহজ এবং কম ব্যয় বহুল্য। তাহলে কোনটা বেটার? এসি বেটার। হয়তো শর্ট কোশ্চেন দিয়ে দিল এসি অপেক্ষা ডিসি সুবিধাজনক, সত্য না মিথ্যা? বা এটিকে ঘুরিয়ে দিতে পারে যে এসি অপেক্ষা ডিসি এর সুবিধা ভালো, বা সুবিধা খুব ভালো ব্যবহার করতে পারি, সত্য না মিথ্যা? অবশ্যই তোমরা জেনে রাখবে
এসি সব থেকে বেস্ট হয়ে থাকে। কারণ কেন? এই যে যখন এসি প্রবাহ হতে থাকবে তখন উচ্চ ভোল্টেজে নিয়ে যাওয়ার সময় এটা কম তাপ শক্তি অপচয় করে থাকে, আর কম তাপ শক্তি অপচয় করে বলেই আমরা একে এসি বলে থাকি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এরপরে আমরা যাচ্ছি বৈদ্যুতিক জেনারেটর। সেটা আমরা মোটর জেনেছিলাম। জেনারেটর কি? জেনারেটরকে আমরা ডায়নামোও বলতে পারি। এটি হচ্ছে যে তড়িৎ শক্তিকে, যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা জেনারেটর। আমরা যেমন দেখি বিয়ে বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে মেশিনের সাহায্যে একটা মোটরের মতো অংশকে ঘোরানো হয়ে থাকে। তাহলে মেশিন হচ্ছে কি? ওই মোটরের মধ্যে, মানে ওই জেনারেটরটাতে যান্ত্রিক শক্তি প্রয়োগ করছে এবং ওই জেনারেটর ওই যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছে। এই ডায়নামোর মূল অংশগুলো কি কি? এর প্রধান অংশ হচ্ছে ক্ষেত্র চুম্বক হয়ে থাকে, মানে চুম্বকের ওপর নির্ভর হবেই। চুম্বকত্ব বৃদ্ধি পেলে এদিকে টানও বৃদ্ধি পাবে। টান বলতে চুম্বকত্ব বৃদ্ধি করলে তড়িৎ শক্তিও বেশি বৃদ্ধি হবে। আর্মেচারের কুণ্ডলী, মানে সেই আর্মেচারের মধ্যে তামার তারের পাক সংখ্যা যত বৃদ্ধি হবে তত তড়িৎ শক্তি বেশি রূপান্তরিত হবে। স্প্রিং রিং বলছে এগুলি হলো কুণ্ডলীর সঙ্গে যুক্ত একটি সমাক্ষীয় ধাতব রিং, যেগুলি কুণ্ডলীর সঙ্গে আবর্তন থাকে। এটা হচ্ছে কুণ্ডলীর সঙ্গে যুক্ত করা হয়ে থাকে। এবং ব্রাশ, যেটা তোমরা আগেও জেনে এসেছো, এবং এখানেও তোমাদের একটা চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিই যে আর্মেচার হচ্ছে ঠিক এটা, আর এই হয়ে গেল দুপাশে চৌম্বক। তাহলে এর মধ্যে কখন তড়িৎ শক্তি বেশি বৃদ্ধি পাবে? আর্মেচারের মধ্যে যখন তামার তারের কুণ্ডলী বেশি থাকবে, 1 নম্বর হয়ে গেল। আর 2 নম্বর চৌম্বকত্ব ক্ষেত্রফল বৃদ্ধি পেলে, এই দুটো কারণে বৃদ্ধি পায়। আর এই দুটো হচ্ছে রিংয়ের মতো, যেটা দেখছো একে আমরা স্লিপ রিং বলা হয়ে থাকে। আর এই যে B1 B2 মানে ব্রাশ, যার মধ্যে এক প্রকার কারেন্ট বেরিয়ে গেছে, এটা হচ্ছে বাইরের দিকে বেরিয়ে থাকবে। এই যে অংশটা, একে আমরা বলে থাকবো কি? ব্রাশ। এটা হচ্ছে বহির্বর্তনী। আর মোটরটা বা জেনারেটরটা কোন দিকে ঘুরছে, একটা তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, ঠিক এইভাবে ঘুরতে চলেছে অবরত। এখানেও ঠিক এসি মোটর রয়েছে, এসি ডায়নামো রয়েছে, ডিসি ডায়নামো রয়েছে। আমরা এসিকে সমপরাবর্ত বলে থাকি। এসিকে কি বলবো? বা সমপরাবর্ত বলছি, পরিবর্তী ডায়নামো বলে থাকি। এর মধ্যে এই যন্ত্রে পরিবর্তী তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। এর কম্পাঙ্ক হয়ে থাকে 50 হাজের মতো। আর এর মধ্যে বিভব এবং তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করার উপায় কি কি? একটু আগেই তোমাদের বলে এসেছি। শক্তিশালী চৌম্বকের ব্যবহার, কুণ্ডলীর পাক সংখ্যা বৃদ্ধি, কাঁচা লোহার গায়ে কুণ্ডলীটি জড়িয়ে দেওয়া। কাঁচা লোহার পাশে যদি জড়ানো হয় তাতে বেশি উৎপন্ন হবে। তো কুণ্ডলীর ক্ষেত্রফল বাড়ানো, এই যে কুণ্ডলীটি আছে এটার ক্ষেত্রফল যত বড় হবে তত তার তড়িৎ বেশি হবে। আর কুণ্ডলীটি দ্রুত ঘুরিয়ে, কুণ্ডলীকে যত স্পিডে, যত রেসে ঘুরাতে পারবো তত বেশি আমরা কারেন্ট পাবো। তাহলে এই হয়ে গেল এসি। আর ডিসি কি? ডিসি বলা হচ্ছে এই যন্ত্রের মধ্যে সমপ্রবাহে তড়িৎ উৎপন্ন হয়ে থাকে। ডিসি ডায়নামোর মূল গঠন হচ্ছে এসি ডায়নামোর মতোই, শুধু পার্থক্যটা কি? যে এসি ডায়নামোতে আর্মেচার কুণ্ডলীর দুই প্রান্তে তামার তৈরি দুটো স্লিপ রিং থাকে, R1 R2 এর সঙ্গে যুক্ত। কিন্তু ডিসি ডায়নামোতে আর্মেচারের কুণ্ডলীর দুই প্রান্তে ধাতব স্পিড রিং কম্যুটেটর R1 আর হচ্ছে R2 থাকে। তাহলে ডিসির মধ্যে কম্যুটেটর থাকে এবং এসির মধ্যে থাকে স্প্রিং রিং, যেটা হচ্ছে এসিতে তামার দিয়ে তৈরি হয় আর ডিসিতে ধাতব পৃষ্ঠ দিয়ে তৈরি হয়ে থাকে। মানে ঠিক এইটুকুর মধ্যে, এই যে অংশটা অর্ধচন্দ্রের মতো দেখতে পাচ্ছ কম্যুটেটর, শুধু ডিসি এবং এসির মধ্যে একটাই ডিফারেন্স, এসি তামার দিয়ে তৈরি এবং ডিসি ধাতব দিয়ে তৈরি হয়ে থাকে। নেক্সট আমরা যাচ্ছি ওই ডায়নামোকে ব্যবহার করে আমরা কি কি
কিভাবে বিদ্যুৎ তৈরি করতে পারি, যেমন হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন। দেখতে পাচ্ছ, জলবিদ্যুৎ বলছি, আচ্ছা জলবিদ্যুৎ যখন বলেই দিয়েছি জলবিদ্যুৎটাই তাহলে আগে একটু আলোচনা করে নিই। এই যে আমাদের জলবিদ্যুৎ, জলবিদ্যুৎ আমাদের এইখানে জল রয়েছে ভর্তি, আমরা এখানে একটা বাঁধের নির্মাণ করা হয়েছে। দেখতে পাচ্ছ উপরে যেহেতু জল রয়েছে, এই নল দিয়ে এলে জলের গতি অবশ্যই বৃদ্ধি পাবে। আর এখানে আমরা একটি পাখা বসিয়ে এখানে একটা মোটর লাগানো রয়েছে, এই যে মোটর দেখতে পাচ্ছ, বা জেনারেটর বলা যেতে পারে, ডায়নামো। এর সাহায্যে যখন জলটা স্পিডে এসে এই পাখার মধ্যে পড়ছে, এর সাথে সাথে মোটরও ঘুরতে শুরু করেছে। আমরা আগেই জেনেছিলাম মোটরকে যত বেশি ঘোরাতে পারবো, মানে মোটর বলছি, জেনারেটরকে বা ডায়নামোকে যত বেশি ঘোরাতে পারবো তত বিদ্যুৎ শক্তি বেশি পাওয়া যাবে। তাহলে এই জলের গতিকে কাজে লাগিয়েই এখান থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে, এই যে তড়িৎ উৎপন্ন হচ্ছে দেখা যাচ্ছে, দেখিয়ে দিয়েছে। নেক্সট সেটা হচ্ছে তাপবিদ্যুৎ উৎপাদন। তাপবিদ্যুৎ কীভাবে উৎপন্ন হবে, এই যে জলের একটি পাত্র রয়েছে, এর নিচে যদি আমরা জ্বালন দিয়ে থাকি জলটা বাষ্প আকারে বের হবে। ওই সরু নলের মধ্য দিয়ে বাষ্প খুব গতিতে নির্গত হবে। আর এইখানে যে পাখাটি রয়েছে ঠিক সেখানে জলবিদ্যুতের মতো এই পাখাটির সাথে একটা ডায়নামো বসানো রয়েছে। আর এইখান থেকেই যখনই পাখাটা ঘুরছে তখনই এই মোটরও ঘুরছে বা জেনারেটরটাও ঘুরছে। আর জেনারেটর ঘোরা মানে যত স্পিডে ঘুরবে তত বেশি তড়িৎ শক্তি উৎপন্ন হবে। আর ওই বাষ্প পুনরায় ঘনীভূত হয়ে, মানে এইখানে ঠান্ডা করে আবারও ওকে এই পাত্রের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। নেক্সট আমরা যাচ্ছি যে গৃহস্থলিতে বৈদ্যুতিক বর্তনী। আমরা বাড়িতে বৈদ্যুতিক বর্তনী হিসাবে কি কি ব্যবহার করে থাকি, সুইচ প্রায় প্রত্যেকেরই জানা। বর্তনীতে তড়িৎ প্রবাহ ইচ্ছে মতো চালু বন্ধ করার জন্য আমরা যে যন্ত্র ব্যবহার করে থাকি তাকে আমরা সুইচ বলবো। সুইচ আবার দু রকমের হয়, আমরা তো জানি একটা সুইচ, যাকে আমরা দুটো, কিন্তু আমরা এখন জানবো দুটো সুইচ, একক মেরু সুইচ এবং দ্বিমেরু সুইচ বা ডুয়াল সুইচ। একক সুইচ কি বলছে, কোনো তড়িৎ যন্ত্রের মধ্যে দিয়ে প্রবাহ চালু বা বন্ধ করার জন্য একক সুইচ ব্যবহার করা হয়। আমরা যে বোর্ডের মধ্যে যে ছোট ছোট সুইচগুলো ঠক ঠাক করে টিপি সেগুলো হচ্ছে একক সুইচ বলবো। দ্বিমেরু সুইচ বা ডুয়াল সুইচ, এটাকে আমরা সাধারণত দেখবে ইলেকট্রিক খুঁটি থেকে আমাদের বাড়িতে যে কারেন্ট আসে ঠিক মিটারের পরে একটা জাম্পার বলে বস্তু থাকে, তাকেই আমরা বলবো দ্বি সুইচ। ওকে, সকেট, এরপরে সকেট। আমরা সকেট অবশ্যই জানি, মোবাইল চার্জ দেওয়ার জন্য আমরা যেটি বোর্ডের মধ্যে মানে প্রবেশ করিয়ে থাকি সেটি হচ্ছে প্লাগ। আর যার মধ্যে যে তিনটে ফুটো থাকে যার মধ্যে প্রবেশ করানো হয় তাকে আমরা বলবো সকেট। একেবারে উপরের অংশটি আর্থ, সকেটের উপরের অংশ আর্থ এবং প্লাগের উপরের অংশ হয়ে থাকে আর্থ। ঠিক ওরই ডান দিকের অংশটা থাকে হচ্ছে লাইভ তার, আর এই সকেটের ডান দিকের অংশটাও থাকে লাইভ তার। ওকে, আর নিউট্রাল তার অপোজিটটা থাকে নিউট্রাল তার। তাহলে একে অপরের সঙ্গে যখন প্রয়োগ হয়ে থাকে আর ভেতরের যে অংশটি থাকে ওটা সাধারণত পিতলের তৈরি হয়ে থাকে, ওটা একেই আমরা তাহলে বলে থাকবো কি সকেট। এবারে আমরা এখানে নতুন যে জিনিসটা জানলাম যে আর্থ কি, নিউট্রাল, লাইভ, ওগুলো আমরা এখনই জানতে যাচ্ছি। যে লাইভ তার, লাইভ তারটা আমরা তাকেই বলবো বিদ্যুৎ উৎপাদন বা বন্টন কেন্দ্র থেকে গৃহে তড়িতের সরবরাহ হয় যে তারের মাধ্যমে, তাকে আমরা বলবো লাইভ তার। যেমন যেখানে কারেন্ট তৈরি হচ্ছে আমার বাড়ি যেখানে, এখান থেকে কোলাঘাটে লাইন তৈরি হচ্ছে আর পাশাপাশি চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তাহলে ওখান থেকে আমাদের বাড়িতে যে লাইনটা আসতেছে সেই লাইনটাকে আমরা বলবো কি লাইভ তার বলে থাকবো। আর এই লাইভ তারকে আমরা এল দ্বারা চিহ্নিত করে থাকি, ক্যাপিটাল এল।
আর এই তারের রং সাধারণত লাল রং হয়ে থাকে। এছাড়াও এখন বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতিতে একে বাদামি রঙেও পরিণত করা হয়েছে। তাহলে যদি এখানে জিজ্ঞাসা করে লাইভ তারের রং কেমন, যে লাল, এখন বর্তমানে আন্তর্জাতিকভাবে বাদামি ব্যবহার করা হয়ে থাকে, বা যাকে আমরা মেন তার বলে থাকি, মেন। এরপরে নেক্সট যাচ্ছি নিউট্রাল। নিউট্রাল তারটি বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ করা হয়। এই তারটি ব্যবহার করা হয় বর্তনী সংযোগ সম্পূর্ণ করার জন্য। কোনো বৈদ্যুতিক যন্ত্রকে বর্তনীতে সংযুক্ত করা হলে তড়িৎ প্রবাহ লাইভ তার থেকে যন্ত্রের মধ্য দিয়ে প্রবাহ হয়ে নিউট্রালের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রে আবার ফিরে যায়। মানে ঠিক ধরো এইখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে, এখান থেকে দুটো তার যাচ্ছে, এই তারটি হচ্ছে লাইভ তার। এখান থেকে আমাদের বাড়িতে হয়তো ধরো একটি টিভি বসানো রয়েছে, তাহলে এই লাইভ তারটি এসে টিভিতে আসে, আবার টিভি থেকে পুনরায় এটা এই যে তারে ফিরে যাচ্ছে, একে আমরা বলে থাকবো নিউট্রাল তার। ওকে, এটা হচ্ছে লাইভ তার যাচ্ছে আর যন্ত্রর মধ্য দিয়ে ফিরে আবারও পুনরায় যেখানে উৎপন্ন হচ্ছে সেখানে যাচ্ছে, একে আমরা বলে থাকবো লাইভ তার। আর এই লাইভ তারকে আমরা কালো রং দেওয়া চিহ্নিত করে থাকি। আর আন্তর্জাতিক পদ্ধতিতে এখন হচ্ছে হালকা নীল বা লাইট ব্লু কালারটি ব্যবহার হয়ে থাকে। নেক্সট আমরা আসছি হচ্ছে আর্থিং তার। আর্থ তার কি হয়ে থাকে? এই তারটি কেবলমাত্র নিরাপত্তার কারণেই ব্যবহার হয়। ধাতব ঢাকনা যুক্ত বৈদ্যুতিক যন্ত্রে সাধারণত এই তারের ব্যবস্থা থাকে। কোনো কারণে বর্তনীতে সংযুক্ত যন্ত্রে কোনো ত্রুটি হলে লাইভ তারের মধ্যে ধাতব ঢাকনায় বৈদ্যুতিক সংযোগ স্থাপন হয়। ফলে লাইভ তার থেকে প্রচুর তড়িৎ প্রবাহ হয়ে থাকে। তখন বর্তনীতে শ্রেণীতে যুক্ত ফিউজ গলে গিয়ে বর্তনী থেকে যন্ত্রটিকে বিচ্ছিন্ন করে এবং দুর্ঘটনা রোধ করে থাকে। বা পূর্বে আর্থিং তারের অন্তরক বর্ণ সবুজ রঙের ছিল, যেটা আন্তর্জাতিকভাবে সবুজ বা হলুদ রঙের করা হয়েছে। তাহলে আর্থ তারটির কাজ কি? যখন শর্ট সার্কিট বা অত্যাধিক দ্রুত হারে কারেন্ট ইলেকট্রিক চলাচল হবে, তখন আমরা ফিউজ ব্যবহার করে থাকি, বা আমরা ওরই সঙ্গে আর্থিংও যুক্ত করে থাকি, যার মধ্যে আমাদের আর্থ মানে মাটির সঙ্গে সরাসরি কানেক্ট রাখে। ওই যখন শর্ট সার্কিট হবে অত্যাধিক কারেন্ট, তখন ওই আর্থের মধ্য দিয়ে চলে যাবে। ওকে, নেক্সট আমরা যাচ্ছি মেইন সুইচ। মেন সুইচ কি? মেন সুইচ হলো দ্বিমেরু সুইচ, যেটা তোমাদের একটু আগে বলে এসেছিলাম। দ্বিমেরু সুইচ কি? যেটা আমাদের ইলেকট্রিক বোর্ডের পাশেই, মানে ইলেকট্রিক মিটারের কাছে জাম্পার বলে একটা ছোট্ট বক্স বসানো থাকে, ওই জাম্পারকেই আমরা বলে থাকবো মেন সুইচ। ওর যে ডাঁটিটা থাকে, ওর ডাঁটিটাকে যদি আমরা নিচের দিকে নামিয়ে দিই, তাহলে ঠিক বক্সটা এরকম হয়ে থাকে, ডাঁটিটা উপর দিকে থাকে। এই উপর দিকে ডাঁটিটা যদি আমরা নিচের দিকে নামিয়ে দিই, তাহলে পুরো আমাদের বাড়িতে ইলেকট্রিক যাওয়া বন্ধ হয়ে যাবে। তাই আমরা ওই বক্সটাকে বা ওই মেশিনটাকে বলে থাকি মেইন সুইচ। ওকে, তাহলে আজকের টপিক মোটামুটি আমাদের যতটুকু ছিল প্রায় পুরোটা কমপ্লিট হয়ে গেল। তোমাদের শেষে একটা কোয়েশ্চেন রেখেছি যে লাইভ তারের রং কেমন, এটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর তোমরা মোটামুটি আজকে যা পড়ানো হলো প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করতে পারো, তো খুব সুন্দর তোমরা মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবে। আর আজকের টপিক আমাদের যা ছিল মোটামুটি শেষ হয়ে গেল। আমরা আগামীকাল যে চ্যাপ্টারটি তোমাদের শুরু করতে চলেছি, সেটি হচ্ছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এই চ্যাপ্টারটি আমরা আগামীকাল শুরু করব। আর আজকের ক্লাসটি তাহলে এখানেই রাখলাম। অবশ্যই তোমরা ভালো থাকবে এবং সাবধানে থাকবে, পড়াশোনা করে যাবে। ওকে, থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটা এখানেই রাখলাম।